সহজ দেখে সহজ কি পড়াবো বলেন? সহজ সহজ কি টপিক পড়াবো বলেন? এনিমিয়া তো মাঝে একদিন পড়ালাম, গত মাসে না পড়ালাম এনিমিয়া। এনিমিয়া গত মাসে পড়াচ্ছি না? গত মাসে পড়ালাম। স্ট্রোকও বেশ কয়েক মাস আগে হলো, এগুলো হয়েছে না? ইংলিশ লিখতে হবে কোনো মানে নেই, আমি বাংলা বলে দেব। সেল টেম্পারেচার, সেল টেম্পারেচার। হ্যাঁ, তাহলে আজকে আমরা ফিভার সম্পর্কে আলোচনা করব। এই জ্বরের রুগী খুব কমন থাকবে, ঠিক আছে? জ্বরের রুগী পাওয়া যাবে না এমন কোনো দিন নেই যে জ্বর নিয়ে আসবেন আমাদের কাছে, তাই না? হয়েছে লেখা? সেল টেম্পারেচার বসেন, আমি বলবো, ওয়েট করে বলবো। তাহলে ফিভার কারে বলে? পারসিস্টেন্ট রাইজ অফ বডি টেম্পারেচার অথবা পারসিস্টেন্ট এলিভেশন অফ বডি টেম্পারেচার অ্যাবভ দ্য নর্মাল লেভেল। নর্মাল হচ্ছে যদি বেশি বেড়ে যায় এবং সেটা পারসিস্টেন্ট থাকবে হবে, হঠাৎ করে একটু বাড়লো আবার সঙ্গে সঙ্গে কমে গেল তা না কিন্তু। হ্যাঁ, পারসিস্টেন্ট এলিভেশন অফ বডি টেম্পারেচার অ্যাবভ দ্য নর্মাল লেভেল। সেই নর্মাল টেম্পারেচার হচ্ছে সেল টেম্পারেচার আর কোর টেম্পারেচার। সেল টেম্পারেচার যে বাইরের বডির বাইরে যেটা, সেটা হচ্ছে সেল টেম্পারেচার, আর যেটা বডির ভিতরে সেটা হচ্ছে কোর টেম্পারেচার। মনে থাকবে, কোর টেম্পারেচারটা অলওয়েজ সেল টেম্পারেচার থেকে মিনিমাম 1 ডিগ্রি ফারেনহাইট বেশি হয়, 1 ডিগ্রি ফারেনহাইট বেশি হয়। সাইট অফ টেম্পারেচার মেজারমেন্ট আমরা কোন কোন জায়গায় টেম্পারেচার দেখতে পাই, তাই না? তাহলে কোথায় কোথায় দেখতে পারি? একটা সেল টেম্পারেচার কোথায় দেখি আমরা? এক জিলাতে দেখি, বগলে দেখি, তাই না?
সেল টেম্পারেচার কখন কোথায় দেখি? ভূগোলে দেখি। তাহলে ভূগোলের যে টেম্পারেচার আমরা দেখবো সেটা অলওয়েজ কী বললাম আমরা? সেল টেম্পারেচার, বাইরের টেম্পারেচার, তাপমাত্রা। ঠিক আছে তো? আমরা যদি কোর টেম্পারেচার না মাপতে পারি তখন সেল টেম্পারেচার সাথে সবসময় এক যোগ করে নেব। মনে থাকবে তো? বোঝা গেল? তার মানে কোর টেম্পারেচার সবসময় বেশি থাকে। তাহলে কোর টেম্পারেচার কোথায় মাপতে পারি আমরা? হ্যাঁ, টাঙের নিচে মাপতে পারি। আর কোথায় মাপতে পারি আমরা? কি বলে, রেকটামে মাপতে পারি, পার রেকটামে মাপতে পারি, পার রেকটালে মাপা যায়। ঠিক আছে? অ্যানাসের মধ্যে একটা ঢুকাই দিলে সেখান দিয়েও আমরা টেম্পারেচার মাপতে পারি। বুঝিনি? হ্যাঁ, একই থার্মোমিটার, আবার আলাদা কেন? একই থার্মোমিটার, আমরা রেকটামে ইউজুয়ালি আমরা রেকটামে তো চাই না, তবে অনেক সময় লাগে। আনকনসিয়াস পেশেন্ট মুখ খুলতে পারছি না, তখন লাগতে পারে না? লাগতে পারে। তাহলে কোথায় কোথায় মাপবো আমরা? সেল টেম্পারেচার মাপি আমরা অ্যাক্সিলাতে, আর কোর টেম্পারেচার মাপি আন্ডার দ্য টাং, আন্ডার সারফেস অফ দ্য টাং, আর একটা হচ্ছে রেকটাম, পার রেকটাল দিয়ে দেখতে পারি আমরা। তাহলে এই দুই জায়গায়। এবং টেম্পারেচারটা অলওয়েজ কী হবে? কী হবে বললাম আমরা? 1 ডিগ্রি বেশি হবে কার? না, কোর টেম্পারেচার। মনে থাকবে তো? তারপরে থার্মোমিটারে অ্যাক্সিলা যা উঠবে তার সাথে সবসময় 1 যোগ করে নিতে হবে। 1 যোগ করে নিলেই কেবল ভালো হয়ে যাবে। ব্যান্ডেজ বুঝিনি? হ্যাঁ, 98 থাকলে তো আমার বেশি হবে, জ্বর আছে। হ্যাঁ, তাহলে টাইপস অফ ফিভার, জ্বরের আবার ধরন আছে। কি আছে? টাইপস অফ ফিভার। জ্বরের আবার কি কি আছে? ধরন আছে। ফিভারের আবার কি কি আছে? টাইপস আছে, ধরন আছে। সেইগুলো আমাদের একটু শিখতে হবে। তাহলে একটা হচ্ছে, এটা আপনাদের পড়াবে, মেডিসিনে আছে, কন্টিনিউড ফিভার। কন্টিনিউয়াস না কিন্তু। 2 নম্বর হচ্ছে রেমিটেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট। ঠিক আছে? এই 3 রকমের টাইপ আমরা সাধারণত জ্বর পাই। তারপর আবার ইন্টারমিডিয়েটের আবার ভাগ আছে। ইন্টারমিডিয়েটেরও ভাগ আছে। ইন্টারমিডিয়েটও ভাগ আছে আবার। তাহলে কন্টিনিউড ফিভার কি? টেম্পারেচার অল টাইম থাকবে, সব সময় থাকবে, এবং এটা কি করে? 1 ডিগ্রি বেশি ওঠানামা করে না। বোঝা গেল? 1 ডিগ্রির বেশি ওঠানামা করে না, সেটা হচ্ছে কন্টিনিউড ফিভার। এবং এখানে কখনো কিন্তু বেজলাইন টাচ করে না, নেভার টাচ দ্য বেজলাইন। বোঝা গেল? তারপরে রেমিটেন্ট ফিভার। রেমিটেন্ট ফিভার কি? এটাও এরকম কন্টিনিউ থাকে, কিন্তু এটা 2 ডিগ্রির বেশি ওঠানামা করে না। 2 ডিগ্রির বেশি ওঠানামা করে না, সেটা হচ্ছে রেমিটেন্ট ফিভার। ঠিক আছে? আর ইন্টারমিটেন্ট ফিভার কোনটা? হ্যাঁ, বিরতি দিয়ে, পিরিয়ডিক। আজকে 4 ঘন্টা জ্বর থাকলো, আবার বিকালে 4 ঘন্টা আসলো, মাঝখানে ফাঁকা। তার মানে এটা বেজলাইন টাচ করে। তার মানে বোঝা গেল তো? একেবারে জ্বর ফ্রি পিরিয়ড থাকে, আগের দুটো কোনো জ্বর ফ্রি পিরিয়ড থাকে না। কন্টিনিউড ফিভারে বা রেমিটেন্ট ফিভারে কোনো জ্বর ফ্রি পিরিয়ড নেই। বোঝা গেল? ওই সব জ্বর কমার জন্য এটা ওষুধ খাওয়ানো লাগে। ঠিক আছে? আর ইন্টারমিডিয়েট ফিভার কি? জ্বর শুরু হলো, 4 ঘন্টা থাকলো, আবার জ্বর নেই, বা 2 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা থাকলো, আবার নাই। ঠিক আছে? আর ইন্টারমিডিয়েট কিছু ক্লাসিফিকেশান আছে। প্রতিদিন জ্বর আসে একরকম ক্লাসিফিকেশান, প্রতি 1 দিন পর পর আসে, প্রতি 2 দিন পর পর আসে, এরকম ক্লাসিফিকেশান আছে। এগুলো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। কটন ফিভার, কটিডিয়ান ফিভার, টার্সিয়ান ফিভার, এগুলো আছে কিছু। একটা হচ্ছে প্রতিদিন জ্বর আসে, আর একটা 1 দিন পর পর আসে, আর একটা 2 দিন পর পর আসে। হ্যাঁ, টার্সিয়ান ফিভার যেগুলো। বিশেষত ইন্টারমিডিয়েট ফিভারগুলো আমরা কমনলি পাই হচ্ছে ম্যালেরিয়াতে। ইন্টারমিডিয়েট ফিভারগুলো কোনতে পাওয়া যায়? কমনলি হচ্ছে ম্যালেরিয়া। মনে থাকবে তো? ম্যালেরিয়াতে পাওয়া যায়।
রেমিটেন্ট ফিভারের একটা উদাহরণ বলেন। রেমিটেন্ট ফিভার হয়ে গেলে টাইফয়েড ফিভার, রেমিটেন্ট ফিভার পাওয়া যায়। রেমিটেন্ট ফিভার কোথায় পাওয়া যায়? টাইফয়েড ফিভার, রেমিটেন্ট ফিভার হয়, এবং এটা স্টেপ ব্লাডার প্যাটার্ন বলা হয়, এগুলো বলে। ঠিক আছে। তারপরে কন্টিনিউড ফিভার। কন্টিনিউড ফিভার অনেক সময় টিবিতে হয়। কিসে হয়? টিবিতে হয়। টিবি মানে যক্ষাতে হয়। ঠিক আছে, এগুলোতে পাওয়া যায় আমাদের। তাহলে আমাদের এইগুলো একটু খেয়াল করতে হবে। ক্লাসিফিকেশান এগুলো আমাদের খুব বেশি লাগে না, তারপরে একটু দেখে নেওয়া আমাদের আসল পড়াশুনো এর পরে। এগুলো লাইন পড়াশুনো, কারণ এগুলোতে পড়ানো আছে আপনাদের। তাহলে এই জ্বরের কারণ কি? জ্বর কেন হয়, তাই না? মনে হয় না সবসময়ের জন্য যে কেন জ্বর হয় আমাদের, তাই তো? নর্মাল মেকানিজম, নর্মাল বলতে এটা হচ্ছে নর্মাল মেকানিজম অফ টেম্পারেচার গেইন। আমাদের জ্বর আসার কিছু বেসিক মেকানিজম আছে। ঠিক আছে, শীতকালে খেয়াল করে দেখবেন আমরা গোসল করতে বেরিয়ে খুব কাঁপি না? কেন কাঁপি? কেন? প্রকৃতির তাপমাত্রা কম থাকে আর আমার বডি টেম্পারেচার বেশি থাকে। হ্যাঁ, তাহলে কি হবে? হিট গেইন হবে না হিট লস হবে? হিট গেইন করতে হবে। এখন যেহেতু তার লস হচ্ছে, তাহলে হিট গেইন করতে হবে না, সেই জন্য শিভারিং হয়। তাহলে শিভারিং ইজ দ্য মেন মেকানিজম অফ টেম্পারেচার গেইন। এই জন্য দেখবেন যারা জ্বর আসে তারা বলে প্রচুর কাঁপুনি হচ্ছে। কি হয়? কাঁপুনি হয়। এবং সব জ্বরে যে শিভারিং হয় তা কিন্তু না। আবার ম্যালেরিয়াতে পাওয়া যায় যে খুব বেশি শিভারিং হয়। ম্যালেরিয়া কী হয়? খুব শিভারিং হয়, কিন্তু অন্যগুলোতে অত শিভারিং হয় না। এবং যখন হিট লস হয়, যখন জ্বর সেরে যায়, তখন কী করে? তখন প্রচুর ভ্যাসোডাইলেশন হয়, অর্থাৎ সোয়েটিং হয়, তাই তো? ঘামলে কী হবে? সারফেসগুলো ভিজাই দেবে, আর ভিজে দিলে টেম্পারেচার লস হতে খুব সহজে লস হয়। ঠিক আছে, টেম্পারেচার লস হলো খুব সহজ। যদি গরমকালে আমরা ঘামি কেন? এই টেম্পারেচার লস করানোর জন্য, বোঝা গেল? বাইরের টেম্পারেচার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এইগুলো হয়। তাহলে মেনলি নর্মাল মেকানিক টেম্পারেচার গেইন কেন না? শিভারিং। এবং সেই শিভারিংটা করে হাইপোথ্যালামাস। আমাদের ব্রেনে একটা অংশ আছে, তার নাম কি? হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাস কি করে? এই টেম্পারেচার গেইন করার জন্যে সেট করে, যে লেভেলে সেট করে দেয় সেই লেভেলের টেম্পারেচার সারাদিন থাকবে সেই লেভেলে। তাহলে হাইপোথ্যালামাসে যদি কোনো স্টিমুলাস না যায়, তাহলে ও নর্মাল টেম্পারেচার সেটিং করে দেবে, সারাদিন আমাদের নর্মাল টেম্পারেচার থাকবে। ওকে যদি কেউ স্টিমুলি ইরিটেট করে, তখন কি করবে? আবার হয়ে যাবে। এই জন্য বিশেষ বিশেষ কিছু পাইরোজেন আছে। কি নাম? পাইরোজেন। এই পাইরোজেনগুলোর কাজ হচ্ছে কি? ওই হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করা, খোঁচা দেওয়া। আর খোঁচা দিলে তখন কী করে? ও রেসপন্স করে এবং টেম্পারেচারটা বাড়ায় দেয়। সেটার নাম কি? পাইরোজেন। এই পাইরোজেনগুলো অন্য কিছু না, এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের একটা ছোটো ছোটো ক্ষুদ্র অংশ, অ্যান্টিজেন বলি, যারা এই শরীর ব্লাডের মধ্যে ঘোরে আর হাইপোথ্যালামাসে গিয়ে খোঁচা দেয়, স্টিমুলেশন করে। তখন কী করে? হাইপোথ্যালামাস টেম্পারেচারটা বাড়ায় দেয়, আর বাড়ায় দিলে তখন কী হয়? আমাদের জ্বর আসে। এগুলো মুখস্থ রাখার দরকার নেই, মনে রাখার দরকার নেই, শুনে রাখেন। ঠিক আছে? তাহলে কী কী কারণে আমাদের জ্বর হতে পারে? কজেস অফ ফিভার কী কারণে হতে পারে? হ্যাঁ, তাহলে একটা হচ্ছে, প্রথম আমরা কমন যেটা শেষ করি সেটা হচ্ছে ইনফেকশান, তাই তো? ইনফেকশান দিয়ে জ্বর হতে পারে। যে কোনো ইনফেকশানে জ্বর হতে পারে, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, এমনকি প্যারাসাইটিক হতে পারে। ঠিক আছে? তাহলে কি কি আছে আমরা শিখলাম, খুব সহজে এটা জানি আমরা। ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে ফাঙ্গাস, তারপরে হচ্ছে হেলমিনথিক্স, অর্থাৎ অ্যান্টি হেলমিন, দরকার নেই, এটুকু থাক। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো ইনফেকশন হলে কি হবে? জ্বর আসতে পারে আমাদের, কমন। তারপর 2 নম্বর ইনফেকশনের পরে কি আছে? ইনফ্লামেশন, তাই না? ইনফেকশন আর ইনফ্লামেশন কিন্তু এক জিনিস না, তাই তো? দুটাই প্রদাহ, কিন্তু একটা জীবাণু ঘটিত আর একটা জীবাণু ছাড়া।
বুঝা গেল? ইনফ্লামেশনটা জীবাণু ছাড়া হয়, ইনফেকশন হলে সেখানে ইনফ্লামেশন হয়। বাট ইনফ্লামেটরি ডিজিজ আছে, যেমন রিউমাটোলজিক্যাল ডিজিজ। বাতের রোগীতে জ্বর হয় না? হয় না? বাতের রোগীতে জ্বর হয় না? রিউমাটয়েড আর্থ্রাইটিস যাতে আছে, তাই তো? যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেমন বাতের রোগী, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, নাম শুনছেন আপনারা? অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তাহলে এইসবের দিয়ে কী হয়? জ্বর হয়। এসএলই বলে একটা ডিজিজ আছে, এসএলই, এগুলো নাম শুনবেন। এসএলই বলে একটা খুব খারাপ মারাত্মক ডিজিজ আছে আমাদের, এগুলোতেও এরকম জ্বর নিয়ে আসতে পারে। এগুলো এই ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য জ্বর নিয়ে আসতে পারে আমাদের। তারপরে আর কি জ্বরিং হতে পারে? ইনফেকশন, ইনফ্লামেশন, আর একটা ম্যালিগনেন্সি। যদি ক্যান্সার থাকে, যদি টিউমার থাকে, টিউমারেও এরকম জ্বর নিয়ে আসতে পারে। ঠিক আছে? টিউমার যেমন নাম বলেন দু একটা। লিউকেমিয়াতে জ্বর হয় না? ব্লাড ক্যান্সারে জ্বর হয় না? হয় কি না? ব্লাড ক্যান্সার সহজে লিখে রাখেন, ব্লাড ক্যান্সারগুলো, ব্লাড ক্যান্সার, তাই তো? ব্লাড সেল ক্যান্সারগুলো। তারপর লাং ক্যান্সার, লাং ক্যান্সার, কিডনির ক্যান্সার, ঠিক আছে? কিডনি ক্যান্সার, এগুলো সব জায়গায় কি আসে? জ্বর নিয়ে আসতে পারে। এগুলো সবই জ্বর নিয়ে আসতে পারে। তাহলে এই তিনটে হেডিং আপনাদের জন্য খুব দরকার। একটা ইনফেকশান, ইনফ্লামেশান, আর যে কোনো ক্যান্সারে। এইটা একটা হেডিং জানা যে আমার জ্বর কেন হচ্ছে। এসএলই, ম্যালিগনেন্সি মানে ক্যান্সার, ঠিক আছে? ক্যান্সার তো হচ্ছে ইংলিশ টার্ম, আর আমাদের মেডিকেল টার্ম হচ্ছে ম্যালিগনেন্সি। বোঝা গেল? ম্যালিগনেন্ট টিউমার মানে হচ্ছে ক্যান্সারের কথা বলি আমরা, কার্সিনোমা, সার্কোমা, এগুলো হচ্ছে। ঠিক আছে তো? তাহলে জ্বরের রুগী সাধারণত এই তিন ধরনের জ্বর আমাদের কাছে জন্য জ্বর নিয়ে আসতে পারে, তাই না? একটা জ্বরের রুগী নিয়ে আসলে আমাদের কি কি জিজ্ঞাসা করা উচিত বলেন, একজন বলেন দেখি। জ্বর নিয়ে আসলে কি কি জিজ্ঞাসা করা উচিত? কি কি হিস্ট্রি কি নেবেন? একটা হিস্ট্রি কি নেবেন বলেন? জ্বরের রুগী নিয়ে আসলে হিস্ট্রি নেবেন কি? আমরা জ্বরে আসলে সবাই মনে করি প্যারাসিটামল চিকিৎসা, তাই না? তাই তো? জ্বরে আসলে কি প্যারাসিটামল কোনো চিকিৎসা? হ্যাঁ, বলেন দেখি কেউ। সবাই জানে জ্বর আসলে প্যারাসিটামল খায়, এবং রুগীরা এসে বলে 3 বেলা প্যারাসিটামল খাচ্ছে তাও জ্বর কমতেছে না। জ্বরের কি চিকিৎসা প্যারাসিটামল? কি মনে হয়, ধারণা কি? প্যারাসিটামল দিলে কি হয়? ওই হাইপোথ্যালামাসকে ও একটু ইনহিবিট করে রাখি যতক্ষণ সময়, অতক্ষণ সময় টেম্পারেচারটা নর্মাল থাকে, ঠিক আছে? আবার তো হয়ে যাবে। কারণ জ্বরের আসল চিকিৎসা কি? যে কী কারণে হয়েছে জ্বর সেটার চিকিৎসা করো। বোঝা গেল আমার কথা? শুধু জ্বরের ওই যে প্যারাসিটামল খেলে জ্বরের চিকিৎসা এটা না কিন্তু। বোঝা গেল তো? জ্বর কমাতে সাহায্য করে, কিন্তু এটা কোনো জ্বরের ট্রিটমেন্ট না। না না না, ব্যাপার প্যারাসিটামল খাইলে কমলেও আবার তো হবে, তার আসল কারণ তো আপনি বন্ধ করেননি। প্যারাসিটামলের অ্যাকশন যে 3 ঘন্টা তো 4 ঘন্টা, সেই 4 ঘন্টা সে ভালো থাকবে, তারপর তো আবার আসবে জ্বর। আমার কথা বুঝছেন কি না? আপনি প্যারাসিটামলের ডোজ হয়তো আমরা দিনে কবার দিই, 3 বার বা 4 বার দিই, তাহলে 6 ঘন্টা মনে করে ধরে নেন যে 6 ঘন্টা সে কাজ করে, তাহলে এই 6 ঘন্টা ভালো থাকলো, পরে তো আবার জ্বর আসবে, কারণ আপনি তো বন্ধ করে রাখছেন। ওর অ্যাকশন যে শেষ, সেই তো আবার জ্বর আসবে, আসবে কি না? হ্যাঁ, খেয়ে যায়, তার কারণ আছে, আমরা সেটা বলবো কেন কারণ। হ্যাঁ, হতে পারে। তাহলে হিস্ট্রি আমরা কি নেব? তাহলে একটা ডিউরেশন দিতে হবে। কদিন? ডিউরেশন, কতদিন ধরে জ্বর? আচ্ছা, ভালো কথা বললেন, ডিউরেশন। আর কি বলবো?
তাহলে একটা শুনতে পারি আমরা ম্যাক্সিমাম কত টেম্পারেচার হতে, ম্যাক্সিমাম টেম্পারেচার কত, ম্যাক্সিমাম টেম্পারেচার। তার আগে জ্বর সম্পর্কে আগে শুনে, জ্বরের কিছু কিছু কথাবার্তা আছে সেগুলো খুব জানতে হবে। আচ্ছা সেটাও একটা হতে পারে যে কোনো যদি বাড়া কমা থাকে, ভেরিয়েশন থাকে, তাহলে কোন সময় বেশি হয়, কোন সময় ফ্লাকচুয়েটিং টাইম। কিছু কিছু টেম্পারেচার আছে যারা সন্ধ্যেবেলা বাড়ে জ্বর, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। যেমন টিভিতে যক্ষাতে খুব সমস্যা হয়, তাই ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয়, সন্ধ্যায় জ্বরটা বেশি আসে, ফ্লাকচুয়েটিং টাইম। আর কি হতে পারে এন্ডেমিক ডিজিজ যদি এরিয়া থাকে, কখনো চিন্তা যদি করে থাকেন যে একটা ট্রাভেল হিস্ট্রি নেওয়া যেতে পারে, এটা শেষের দিকে, এটা তো আগে না, ট্রাভেল হিস্ট্রি একটু নিচের দিকে, ট্রাভেলিং, তাই তো। আর কি বলতে পারি আমরা, কিছু লোকালাইজিং সাইন আছে সেইগুলো জিজ্ঞাসা করতে হয়, লোকালাইজিং সাইন। ওরা একটা ভালো বলছে, এটা মাথা ব্যথা আছে কিনা, মাথা ব্যথা একদমই সব জ্বরেই থাকে, তাই না। তাহলে লোকালাইজিং পজিশন একটা হচ্ছে বার্নিং মিক্সচুরেশন, প্রস্রাব জ্বালা পড়া আছে কিনা, বার্নিং সেন্সেশন ইন মিক্সচুরেশন, বার্নিং সেন্সেশন ডিউরিং মিক্সচার, বাংলায় লেখেন না বাবা, আমি ইংলিশে লিখতে পারতেছি না। ডিউরিং মিক্সচুরেশন, প্রস্রাবে জ্বালা পড়া আছে কিনা, কি লিখবো, প্রস্রাবে আছে কিনা। অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা আছে কিনা, অ্যাবডোমিনাল পেন আছে কিনা। অ্যাবডোমিনাল পেন আছে কিনা, আর কারো কাশি আছে কিনা, কি আছে কিনা, কাশি আছে কিনা, এগুলো হচ্ছে বলি আমরা লোকালাইজিং সাইন, কাপ। এবং শেষে একটা কথা বলতে হবে যে কোনো খিঁচুনি আছে কিনা জ্বরের সাথে, কি আছে কিনা, খিঁচুনি আছে না, কনভালশন আছে কিনা, কাপ অথবা কনভালশন। বোঝা গেল। এরপর জিজ্ঞাসা করতে হবে জ্বরটা, ওই যে টাইপগুলো চিন্তা করতে হবে যে সারাদিন থাকে না ওষুধ খেয়ে কমানো লাগে। বোঝা গেল যে ওষুধ খেয়ে কমানো লাগে অথবা সারাদিন থাকে। তাহলে এই কথাগুলো আমাদের জিজ্ঞাসা করতে হবে, করলে আমরা অনেকগুলো পয়েন্ট পেয়ে যাব, গুলো পেয়ে যাব, ঠিক আছে। এরপরে আরও জিজ্ঞাসা করতে পারো জ্বরটা আসার সময় কাঁপুনি দিয়ে আসে কিনা, জ্বর কাঁপুনি দিয়ে আসে কিনা, এবং যাওয়ার সময় ঘাম দিয়ে যায় কিনা, এই কথাগুলো আমাদের জিজ্ঞাসা করতে হবে। তাহলে জ্বর রুগী আসলে আমরা শুধুই কী হয়েছে, জ্বর হয়েছে, আচ্ছা ঠিক আছে প্যারাসিটামল খাও আর পরীক্ষা করে নিয়ে আস, তাহলে কিন্তু আর রুগী দেখা মজা হলো না, নাকি? রুগী দেখা মজা নেই কোনো। এখন ট্রাভেল হিস্ট্রি কেন জিজ্ঞাসা করতেছি, যেহেতু বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ বিশেষ ডিজিজ থাকে। কোনো একটা রোগ সৌদি আরব থেকে ফিরে আসছে জ্বর নিয়ে, অথবা মনে হয় মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে জ্বর নিয়ে ফিরে আসছে, তাহলে তার জন্য অন্যরকম চিন্তাভাবনা করতে হবে। বোঝা গেল, অন্যরকম চিন্তাভাবনা করতে হবে। মনে করো কেউ বললো আমি চট্টগ্রামে থাকি, কেউ মনে করো ময়মনসিংহ অঞ্চলে থাকে, উত্তরবঙ্গে থাকে, তাই না, তাদের জন্য এক রকম জ্বর নিয়ে চিন্তাভাবনা করতে হবে। কেউ যদি ডেঙ্গুর সময় হয়, যদি শহরে থাকে, তাহলে তার ডেঙ্গুর চিন্তাভাবনা করতে হবে। এই জন্যই জ্বর কিন্তু বড় স্পেকট্রাম একটা ডিজিজ। আমরা যতই মনে করি ছোটো, যখন মাথা গরম হবে কখন জানেন, যে আপনি 7 দিন অ্যান্টিবায়োটিক দিলেন, খেয়ে কমলো না, এবার তো হয়ে গেল মাথা গরম জ্বর। যার ভালো হয়ে গেল তো গেল, কিন্তু 7 দিন ওষুধ দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে কমলো না, এইবার কি হবে। এবং দেখা যায় 50% ক্ষেত্রে এরকম হয় যে 7 দিন অ্যান্টিবায়োটিক দিয়েও জ্বর আসে, কমছে না। তখন আমরা কি করব, তখন কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, তখন আমরা খুব বিপদে পড়ে যাই যে এইসব রোগীগুলো নিয়ে কী করব। সেটার একটা নাম আছে আমরা বলি, তার নাম হলো পিইউ, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। কি নাম? পিইউ, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। মনে করেন আপনি বেসলাইন পরীক্ষা নিরীক্ষা সব করছেন, করেও জ্বরের কোনো হদিশ নেই, সেটার নাম কি? পিইউ, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। কী কারণে জ্বর হয়েছে আমি খুঁজে পাচ্ছি না, তার জন্যই আমাদের এত মাথা ব্যথা। বোঝা গেল তো? তাহলে একটা কেউ যদি এরকম জ্বর নিয়ে আসে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এটা কী হতে পারে, আমাদের কী কারণে এরকম হচ্ছে, তাই তো? তার জন্য বেসলাইন আমরা পরীক্ষা দিই,
কী করি? বেসলাইন পরীক্ষা। সবসময় জ্বরের রোগে বেসলাইন কিছু পরীক্ষা, ইনভেস্টিগেশন। কী দিই আমরা ইনভেস্টিগেশন? হ্যাঁ, একটা সিবিসি দিলাম। তারপরে আচ্ছা পরে ওগুলো পরে একটা সিবিসি, একটা ইউরিনারি প্রস্রাবে জ্বালা পড়া বলছিলাম না আমরা, বার্নিং সেনসেশন, একটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন, তাই তো? তারপরে একটা সিরাম ক্রিয়েটিনিন, কিছু বেসলাইন ইনভেস্টিগেশন মনে আছে কারোর? এটা পড়াই আমরা যে সবার জন্য রুটিন ইনভেস্টিগেশন কিছু আমরা দেবো, ঠিক আছে? তার সাথে ব্লাড সুগার, তাই না? এটাকে আমরা বলি, কী বলি? বেসলাইন ইনভেস্টিগেশন। যে কোনো রুগী আসলে আমরা একটা বেসলাইন ইনভেস্টিগেশন দিতে পারি, এটি আমার ক্ষমতা, তাই তো? রুগী বলতে পারে আমার কেন পরীক্ষা দিচ্ছেন, বলতে পারে না? আসলে বলতে পরীক্ষা কি এখনই করাবো না ওষুধ খেয়ে তারপর করবো, এরকম জিজ্ঞাসা করে আমাদের কাছে, তো সবসময় জিজ্ঞাসা করে। অর্থাৎ মানুষ পরীক্ষা না করার জন্য খুব প্রবণতা খুব বেশি, আবার কিছু কিছু জায়গায় প্রবণতা খুব, শহরে আসলে তারা পরীক্ষা করাবেই, শহরে আসলে পরীক্ষা দিতেই হবে এরকম একটা ভাব। কিন্তু আমরা যখন গ্রামে প্র্যাকটিস করি তখন বলে পরীক্ষা না করাইলে হবে না। অর্থাৎ আমরা বাড়ি গিয়ে পরীক্ষা রুগী দেখতেছি, সেখানে কি বলে পরীক্ষা না দিলে হবে না? আর তারা যখন নিজেরা আসবে গ্রাম থেকে শহরে, তখন বলে বাবা দাদা পরীক্ষা থেকে যা লাগে আপনি দেন সব। বোঝা গেল তো? খুব মজার ব্যাপার। কিন্তু গ্রামে গেলে আপনার টাকা দিতে হবে না, এখানে এলে টাকা ভিজিট, কোন ডাক্তারের ভিজিট কত বেশি তার দেখাবো, যার ভিজিট বেশি সবচেয়ে তাকে দেখাবো। এইগুলো হচ্ছে বাস্তব, মানে অশিক্ষিত বাংলাদেশের একটা প্রতিফলন, যে তা মানুষ বোঝে না। বাংলাদেশের মানুষ যায় কোন ডাক্তারের রুগী ভালো হয়, মানে অনেক রুগী ভিড় হয় তার কাছে বেশি যায়, তাই না? পরিস্থিতি না, ভিড় হয় কার কাছে? যে ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না সেই ভালো ডাক্তার, তাহলে আর বাকিরা ভালো ডাক্তার কেউ না। কি মনে হয় আপনাদের ধারণা কি? এরকম ধারণা সবার? আমার সাথে একমত না দ্বিমত? যারা যে মানুষের কাছে ভিড় বেশি হয় তার কাছে আরও ভিড় করলে সে তো আর রুগী দেখতে পারবে না। আমরা এই চিন্তা কখনো কল্পনা করি না। এই জন্যে যারা শিক্ষিত মানুষ, তারা বুদ্ধিমান, তারা সবসময় চিন্তা করে যে ভিড় এড়িয়ে কার কাছে ভালো থাকে রুগী দেখানো যায়। কারণ যার কাছে অনেক রুগী সে তো সময় দেবে না, সময় দেবে, তার মিসও বেশি হবে। এই জন্যে আমাদের যারা সচিবরা আছে এরা কিন্তু খুব ভালো বুদ্ধিমান লোকেরা। এরা কি করে, এরা কোনোদিন প্রফেসরের কাছে রুগী দেখায় না, অধ্যাপকদের রুগী দেয়। এরা অ্যাসোসিয়েট প্রফেসর ওপরে আর যায় না, মানে এরা জানে এই প্রফেসরদের কাছে গেলে এমনিতেই বয়স বেশি হয়ে গেছে, তারপর আবার 2 নম্বর এদের সিরিয়াল অনেক বেশি, এদের কাছে গেলে আমি সময় পাবো না। এজন্যই যারা অ্যাসিড প্রফেসর লেভেল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল, এদের কাছে যাবো, এদের বুক দিয়েও তীক্ষ্ণ, এরা পাস করছে রিসেন্ট, এদের কাছে গেলে আমার লাভ বেশি, তখন এদের কাছে যায়। কিন্তু আমাদের দেশে মানুষ আরও বেশি বোকা, তারা মনে করে সব এই খুলনায় আসবো, এসে সবচেয়ে ভালো ডাক্তার যে তারে দেখাবো। কিন্তু আপনার যে রোগ তার জন্য দেখা গেল সবচেয়ে ভালো ডাক্তার প্রয়োজন ছিল না। এবং বাংলাদেশের সবচেয়ে খারাপ হচ্ছে রেফারেল সিস্টেম নাই, মানে সামান্য সর্দি কাশি তার জন্য প্রফেসরের কাছে দিতে হবে, বুঝছেন তো? মনে করে এটা বলে রেফারেল সিস্টেম। আপনারা একজন জিপিকা দেখাতে পারেন, আপনাদের মধ্যে গ্রাম ডাক্তারকে দেখাতে পারেন, যে রোগ গ্রাম ডাক্তার ভালো করতে পারে সেই রোগ চলে যাবে কোথায়? একজন ফুল প্রফেসরের কাছে। বোঝা গেল? গিয়ে তার সমাজ নষ্ট করে দিলে। অর্থাৎ সে যে একটা খারাপ রোগীর জন্য সময় দেওয়ার দরকার ছিল, সে চিন্তা করছে আমার তো ইনকাম হচ্ছে, আমার তো কোনো ব্যাপার না। কিন্তু এইগুলো হচ্ছে রেফারেল সিস্টেমের খারাপ। আমাদের দেশে রেফারেল সিস্টেম বলে কিছু নাই। বিদেশে আপনি একজন কনসালটেন্টকে দেখাতে গেলে আপনার যতই টাকা থাক, অ্যাটলিস্ট মেডিকেল অফিসের কাছে 2 বার ভিজিট যেতে হবে। বোঝা গেল আমার কথা? মেডিকেল অফিসার মানে এমবিবিএস, শুধু এমবিবিএস যারা, তাদের কাছে অ্যাটলিস্ট 2 বার ভিজিটে যেতে হবে। গিয়ে তারা যখন না, তারাই রেফার করে দেবে। এই ছাড়া আপনি কোনো রুগী দেখাতে পারবেন না কোনো কনসালটেন্টকে, যতই আপনার টাকা থাকার ক্ষমতা থাকে। হ্যাঁ, বুঝিনি? না, মেডিকেল অফিসার অবশ্যই রেফার করে, মেডিকেল অফিসার খুব রেফার করে, মেডিকেল অফিসাররা খুব রেফার করে, এটা বললে ভুল হবে। এমবিবিএস যারা আছে তারা 2 বার দেখে অধিকাংশই ক্ষেত্রে তারা বলে দেয় যে আমি পারবো না বাবা, প্রচুর রেফার করে। কিন্তু এই যে আমার টাকা আছে, আমি কেন মেডিকেল অফিসার দেখাবো? আমি একবার অ্যাকশনসেই প্রফেসর দেখাবো, আমার টাকা আছে। যে কারণে দেখা গেল যাদের কাছে রুগী দেওয়ার কথা তাদের কাছে না গিয়ে আর একজনের কাছে চলে যায়। সেজন্য আমরা বলছি যে একটা জ্বরের রুগী আসলে আমরা রুটিন ইনভেস্টিগেশন দেবো। কি? সিবিসি, ইউরিনারি, আর সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস। মনে থাকবে তো? এটা কমন ইনভেস্টিগেশন, এটা সব রুগীদের জন্য, শুধু জ্বর না।
অ্যাজ এ হোল কমন রুগীদের ক্ষেত্রে এটা ইনভেস্টিগেশন। হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন, কত প্রেসক্রিপশন পাই, এতগুলো টেস্ট করে করে নিয়ে আসে। সেটা তো বলছি, আমরা পাই তো, আমরা প্র্যাকটিস করি না গ্রাম লেভেলে, যখন সপ্তাহে একদিন যাই তখন তো দেখি কত পরীক্ষা নিতে পারে। হ্যাঁ, ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন আর ব্লাড সুগার আরবিএস, প্রচুর টেস্ট করায় মানুষ, কি বলে না। আচ্ছা, তাহলে এটা তো আমরা হলো, তাই না? এরপরে আমরা স্পেশাল ইনভেস্টিগেশন করব কিছু। এটা হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন। স্পেশাল ইনভেস্টিগেশন কি? স্পেশাল ইনভেস্টিগেশন, তাই তো? স্পেশাল ইনভেস্টিগেশন, কারণ আমাদের কিছু ম্যাজিক বক্স আছে না বডির মধ্যে। বডির মধ্যে কিছু ম্যাজিক বক্স আছে, তিনটা, একটা চেস্ট, অ্যাবডোমেন আর ব্রেন, তাই তো? বাড়িতে আমরা কিছু দেখতে পাই না, বাড়ি হাত পায়ে দেখতে পারি, কিন্তু ব্রেনে কী আছে দেখতে পাই না, বুকের মধ্যে কী আছে দেখতে পাই না, পেটের মধ্যে কী আছে দেখতে পাই না। তাহলে এই তিন জায়গায় আমাকে নজর দিতে হবে, ঠিক আছে? এবং সেইটা ডিপেন্ড করবে আপনি যদি হিস্ট্রি জিজ্ঞাসা করেছি না, আইস জিজ্ঞাসা করে নিছি না, তাহলে ওই পেশেন্টে যদি কোনো কনভালশন না থাকে, কিছুই না থাকে, মাথার ব্যথা না থাকে, বা অজ্ঞান হয়ে যাওয়ার না থাকে, তাহলে আমরা ব্রেনের দিকে যাব না, ঠিক আছে? এবার আসি, যদি আমরা বলি যে বুকে ব্যথা আছে, কাশি আছে, এগুলো আছে, তাহলে একটা বুকের চেস্ট এক্সরে করবো আমরা। চেস্ট এক্সরে, সিএক্সআর, পিএ ভিউ। আমরা সহজে এটা লিখি, এই কথাটা লিখে দেখবেন প্রেসক্রিপশনে। আসলে লেখা উচিত এক্সরে চেস্ট পিএ ভিউ, কিন্তু এটা লিখে লিখে আমাদের কোনো অভ্যেস হয়ে গেছে, সিএক্সআর, পিএ ভিউ, ঠিক আছে? না ভালো করে লিখবো? ভালো করে লিখে দেবো? আমরা লিখি হবে এরকম করে, এক্সরে সে লেখা উচিত এক্সরে চেস পিএ ভিউ। আমরা সংক্ষেপে করতে করতে এইরকম আসে সিএক্সআর, পিএ ভিউ, ঠিক আছে? হয়েছে তো? কি বললাম বুঝতেন তো? এক্সরে পিএ ভিউ। 2 নম্বর পয়েন্টে কি আছে? 2 নম্বর পেটে আছে না, তাহলে একটা আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন, তাই তো? একটা আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন, স্পেশাল টেস্ট, আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন, মনে থাকবে? যদি পেটে অ্যাবডোমেনের কোনো সিমটম থাকে, তাহলে আমরা আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন করতে পারি, একটা বুকের এক্সরে করতে পারি, বুকের একটা এক্সরে। তাহলে বুকের এক্সরে করতে পারি রুগীর টিবি আছে কিনা, ঠিক আছে? আর সবচেয়ে মজার জিনিস, আমরা যখন পাইরেক্সিয়া বা আননোন ডিজিজ করি, 2 সপ্তাহের বেশি যাদের জ্বর, এদের ক্ষেত্রে স্পেশাল ইনভেস্টিগেশন লাগে। এদের ক্ষেত্রে কী লাগে? স্পেশাল ইনভেস্টিগেশন লাগে, তখন সাধারণ ইনভেস্টিগেশন লাগে না। এর জন্য আমরা একটা সহজ একটা টেস্ট করি, সেটা হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন। কী নাম? ট্রিপল অ্যান্টিজেন। আপনাদের জন্য এই পর্যন্ত টেস্ট দরকার, আজ যাবো না আমরা টেস্টে। আপনার ট্রিপল অ্যান্টিজেন, কি বললাম? ট্রিপল অ্যান্টিজেন, নাম শুনছেন আগে? এখানে 3টা জীবাণু ধরতে পারি তো আমরা, ওই জন্য নাম আছে ট্রিপল অ্যান্টিজেন, ঠিক আছে? একটা টাইফয়েড ধরা যাবে, একটা কর্সিলা বার্নিটি ধরা যাবে, ঠিক আছে? আর একটা টাইফাস ফিভার ধরা যাবে। এই 3টা রোগ ধরা যায় বলে এর নাম হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন। আমরা সিওপিডিতে পড়তেছি এখন, আমরা তো সিওপিডি পড়ছি না এখন, আমরা এখন জ্বর নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে? আমরা এখন সিওপিডি দরকার, আমার দরকার ইনফেকশন কি আছে, তাহলে আমরা চেস্ট এক্সরে দিয়ে কী বলবো? একটা টিবি আছে কিনা বুঝতে পারি, তাই না? খুব সহজে টিবি ডায়াগনোস করা চেস্ট এক্সরে দেখে। একটা তারপরে একটা টিউমার আছে কিনা, বড় একটা দেখো সাদা ওপাসিটি, তারপর একটা ম্যালিগনেন্সি। দেখেন আমরা 3টে হেডলাইন বলছি না, একটা বলছি ইনফেকশন, ইনফ্লামেশন, ম্যালিগনেন্সি, এই 3টার মধ্যে এসেই যাবে। তাহলে যদি টিবি থাকে তাহলে সেটা একটা ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। 2 নম্বরে একটা নিউমোনিয়া থাকতে পারে, 3 নম্বরে একটা ম্যালিগনেন্সি মানে একটা টিউমার থাকতে পারে বড়, বোঝা গেল তো? তাহলে এক্সরে করলে আমরা কি বুঝবো? যে তার একটা নিউমোনিয়া, ওই টিবি আছে কিনা, অথবা নিউমোনিয়া আছে কিনা, না থাকলে একটা টিউমার আছে কিনা। তাহলে এক্সরেতে মোটামুটি আমাদের একটা ডায়াগনোসিস হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন। আল্ট্রাসাউন্ড যদি পেটের মধ্যে দেখতে চাই যে কোনো লিভারে কোনো সমস্যা আছে কিনা, কিডনিতে ইনফেকশন আছে কিনা, লিভারে ইনফেকশন আছে কিনা, পেটের মধ্যে কোনো পুরানো অ্যাবসেস আছে কিনা, লুকানো অ্যাবসেস থাকে, অনেক সময় লিভার অ্যাবসেস থাকে, অনেক রুগীদের এরকম থাকে যে লিভার অ্যাবসেস আছে, রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না, লিভার অ্যাবসেস আছে,
হ্যাঁ, লক্ষদ্বীপ পালসরা। এমন হতে পারে কোনো রুগী সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে, তার এখন ঘন ঘন জ্বর আসতেছে, আমরা খুঁজে পাই, তখন অ্যাবডোমেনের অনেক পরীক্ষা নিরীক্ষা লাগে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন। আর একটা হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন, আমরা ওই যে 3টে জন্য বললাম, সেই 3টে ব্যাকটেরিয়া আমরা এখান থেকে ধরতে পারবো। ট্রিপল অ্যান্টিজেন আমরা অনেক সময় দিই 2 সপ্তাহের বেশি জ্বর হলে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আপনাদের স্পেশাল ইনভেস্টিগেশন। এছাড়া আরও অনেক ইনভেস্টিগেশন আছে, ব্লাড কালচার করা যায়, ইউরিন কালচার করা যায়, হ্যাঁ, তারপর মাথার সিটি স্ক্যান করা যায়, তারপর লাম্বার পাংচার করে আমাদের সিএসএ ফ্লুইড বের করে করা যায় মেনিনজাইটিসের জন্য। ঠিক আছে, আচ্ছা, টাইফাস পাওয়া যাবে, টাইফয়েড পাওয়া যাবে, আর একটা ব্রুসেলা পাওয়া যাবে। টাইফাস, টাইফয়েড আর ব্রুসেলা। ঠিক আছে, কোনটা? ওটা আগে আমি লিখাইছি, দেখেন আগে পাশে যারা আছে ওদের কাছে দেখেন, পাশে যারা দেখেন ওদের কাছে আমি খাতা লিখে দিচ্ছি, ইনফেকশন, ইনফ্লামেশন আর ম্যালিগনেন্সি। টাইফয়েড, টাইফাস, টাইফাস আর হচ্ছে ব্রুসেলা। ঠিক আছে, টাইফয়েড, টাইফাস আর ব্রুসেলা। টাইফাস হয় কি দিয়ে জানেন? টাইফাসের নাম শুনে, টাইফাস পাই আমরা মাঝে মাঝে। টাইফাস পাই হচ্ছে ওই যে ছার পোকা আছে না, বাঘ বলে, তাই না? আমরা বলি টিক, মেডিকেল টার্ম বলো টিক, টিক টাইফাস। এই ছার পোকার কামড়ে কিন্তু এই টাইফাস ফিভার হয়। হ্যাঁ, এগুলো জ্বর আসে ছার পোকার কামড়ে। ঠিক আছে, ছার পোকার কামড়েও এরকম জ্বর আসে। মন থাকবে তো? কঠিন লাগতেছে খুব? আচ্ছা, তাহলে এই 3টা তো হলো। সাথে আপনারা একটা জিনিস দেখে রাখেন যে যদি কোনো কারণে ব্রেন সিমটম আসে, জ্বরের সাথে খিঁচুনি হয়, একটা স্পেশাল অ্যাটেনশান। ফিভার উইথ কনভালশন যদি হয় কখনো কারোর, ফিভার উইথ কনভালশন, খিঁচুনি, অথবা অজ্ঞান হয়ে যাওয়া, অথবা আনকনশাসনেস, জ্বরের সাথে খিঁচুনি হওয়া অথবা জ্বর হওয়ার পরে অজ্ঞান হয়ে যাওয়া। ঠিক আছে, আগে জ্বর আসবে, তারপরে খিঁচুনি হবে অথবা অজ্ঞান হয়ে যাবে। এরকম খিঁচুনি হলে তাহলে আমরা এটা ধরে নেব সাসপেক্টেড ব্রেনের ইনফেকশন। ব্রেন ইনফেকশন কি ধরবো? যেমন মেনিনজাইটিস, তাই না? মেনিনজাইটিস কি? হ্যাঁ, মেনিনজাইটিস অথবা এনকেফালাইটিস। এনকেফালাইটিস, এইগুলো আমরা চিন্তা করব। জ্বর ছিল 2 দিন, তারপরে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। জ্বর ছিল 2 দিন, হঠাৎ খিঁচুনি শুরু হয়েছে। তাহলে এইসব রোগীদের প্রথম ডায়াগনোসিস হচ্ছে আইদার মেনিনজাইটিস অথবা এনকেফালাইটিস। সেই রোগীদের খুব আমাদের স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। বোঝা গেল? নতুবা এইসব রোগী কিন্তু খুব তাড়াতাড়ি মারা যায়। আপনি যদি ডায়াগনোসিস ইমিডিয়েটলি না করতে পারেন, এইসব রোগী তাড়াতাড়ি মারা যায়। মেনিনজাইটিস খুব খারাপ জিনিস। হ্যাঁ, ওপরে একেবারে ট্রান্সফার, কোনো কথা না। যদি কোনো জ্বরের রুগী খিঁচুনি হওয়া অথবা জ্বরের রুগী অজ্ঞান হয়ে গেছে, শুনছেন? বুঝল তো? অজ্ঞান হয়ে গেছে, কথাবার্তা বলছে না, জ্ঞান আসছে না, আপনারা আর রাখার কোনো দরকার নেই। একেবারে বড় জায়গায়, যত বড় হাসপাতাল আছে সেখানে ভাড়া দেবে, বড় হাসপাতাল পাঠিয়ে দেবে। হ্যাঁ, সেটাও খারাপ, সেটাও খারাপ। যেমন বাচ্চাদের জ্বর আসে না, জ্বরের সাথে কনভালশন হয়, একটা বলে ফেব্রাইল কনভালশন, আপনাদের পড়াচ্ছি না? ফেব্রাইল কনভালশন, ফাইব্রাইল না, ফেব্রাইল কনভালশন। একটা ছোটো ছোটো বাচ্চাদের অনেক সময় হয় যে জ্বর বেশি হলে 3-4 উঠে গেলে ওদের খিঁচুনি হয়, ওদেরও একটা স্পেশাল অ্যাটেনশন দিতে হয়। ঠিক আছে, এটা মোটামুটি অত খারাপ কিছু না, তবু সবসময় সন্দেহ চোখে রাখতে হয়। যে কোনো জিনিস সন্দেহ না করলে কোনো রোগ ডায়াগনোসিস হয় না, মনে থাকবে কিন্তু, তাই না? এতে পুলিশ ইনভেস্টিগেশন করে, সন্দেহ না করলে কোনো দিন কারো চোর ধরতে পারে? এই জন্যে আমাদের মেডিকেল টার্মের ক্ষেত্রেও এরকম কী করতে হয়, সন্দেহ করতে হয়। আমি যদি সন্দেহই না করলাম, তাহলে তো আমি ডায়াগনোসিস করবো কী করে? আসলো ড্যাম কেন, ঠিক আছে যাও, দেখা গেল পরের দিন রুগী মরে গেছে। হ্যাঁ,
এরকম হয় না? এরকম হয়, খুব হয় কিন্তু এরকম। তাহলে ফিভার উইথ কনভালশন বা আনকনশাসনেস স্পেশাল অ্যাটেনশন কি? ব্রেন ইনফেকশন, আইদার মেনিনজাইটিস অর এনকেফালাইটিস। খুব কমন পাই আমরা, এই খেজুরির সময় আসলে, খেজুরির রস সময় আসে না? বলেন, খেজুরির রস দিয়ে হয় ইনফেকশন ব্রেনে, বলেন কি ভাইরাস দিয়ে, নাম বলেন। আর কি? জাপানিজ বি এনকেফালাইটিস। আর তাহলে এই খেজুরির রস আর খাওয়া যাবে না। আগে যেমন ছোটোবেলায় আমরা শুনতাম খেজুরির রস কাঁচা খাওয়া দিত, এখন আমরা বলি যে খেজুরির রস কাঁচা খাবে না, তাই তো? কারণ বাদুড়ে খায়, আর ওই বাদুড় থেকে এইসব ভাইরাসগুলো ছড়ায়। বোঝা গেল তো? আমরা এরকম রুগী পেয়েছি এর আগে, খেজুরির রস খেয়ে জ্বর আসছে, অজ্ঞানী পড়ে আছে, একবার এনকেফালাইটিস হয়ে ডেভেলপ করে, নিপা এনকেফালাইটিস। বললাম ভাইরাস, আবার গ্রাম নেগেটিভ কথা কেন আছে? ভাইরাসের মধ্যে গ্রাম নেগেটিভ পজিটিভ নেই, ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম পজিটিভ নেগেটিভ আছে। বোঝা গেল তো? তাহলে এই খেজুরির রসের সময় আসছে, শীতকালে খেজুরির রস পাওয়া যায়, খুব সাবধান। বাদুড় দিয়ে এগুলো হবে, হ্যাঁ, খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে একটা কাজ করতে হবে, নিজেরা খাবেন যেগুলো সেগুলো ঢেকে রেখে আসবেন। এখন দেখবেন নেট দিয়ে ঢেকে রাখে, ওপরে নেট দিয়ে ঢেকে রেখে দেবেন বাদুড়। হ্যাঁ, জ্বালাই তো সবাই খেতে পারবে, কাঁচা খেতে গেলে আপনাদের যেটা করতে হবে, নিজেরা যেটা খাবেন সেটা নিজের তত্ত্বাবধানে রেখে নেট দিয়ে ওপর দিয়ে ঢেকে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট বলেন, ট্রিটমেন্ট সম্পর্কে দু চার কথা বলেন সবাই সুন্দর করে। যে জ্বরের চিকিৎসা, তাই তো? তাহলে প্রথম সিমটম কমানোর জন্য আমরা যেটা করি সেটা করি প্যারাসিটামল, তাই না? প্যারাসিটামলের ভালো নাম কি জানেন? কেউ বলতে পারেন? দেখি কে বলতে পারে প্যারাসিটামলের ভালো নাম। প্যারাসিটামল হচ্ছে ডাক নাম, এটা হচ্ছে প্যারাসিটামল, কিন্তু আসলে প্যারাসিটামলের নাম কিন্তু ফার্মাকোলজিক্যাল নেম কিন্তু প্যারাসিটামল না। কেউ জানে? হ্যাঁ, অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেন এই হচ্ছে অরিজিনাল নাম। এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল নেম, অ্যাসিটামিনোফেন। বুঝছে? বোঝা গেল তো? ও আপনাদের লেখা লাগবে না, এটা আবার বিপদে পড়ে যাবে না, প্যারাসিটামলই শিখেন। ঠিক আছে, আমাদের ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করলেও অনেকে বলতে পারবেন এগুলো, যে প্যারাসিটামলের অরিজিনাল নেম কি। ঠিক আছে, অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেন হচ্ছে প্যারাসিটামল। তাহলে এই প্যারাসিটামলে আমাদের দিতে হবে, প্যারাসিটামলের ডোজ শিখতে হবে সবাইকে। প্যারাসিটামলের ডোজ ইনক্লুডিং বাচ্চাদের জন্যও ডোজ খুব দরকার। তাহলে ডোজ কি দিই আমরা? 20 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, or 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, 3 to 4 ডিভাইডেড ডোজ, যেটা পালন করবেন। সহজ বুদ্ধি, যেটা মনে রাখবেন। অ্যাডাল্টের ডোজ বলছি আমরা। পেডিয়াট্রিক যখন পড়াবে, পেডিয়াট্রিক শেখাবে, উনি যে আছে নিরাপদ আছে, নিরাপদের কাছে পেডিয়াট্রিক শিখিয়ে দেবে। আমি তো অ্যাডাল্ট পড়াচ্ছি, অ্যাডাল্ট শেখাবে। কি বললাম? 20 মিলিগ্রাম প্রতি ডোজে, অথবা 50 মিলিগ্রাম করে হিসাব করে নিয়ে সেটা 4 দিয়ে ভাগ করে দেওয়া হবে, এক ডোজে সেটা হবে। ক্লিয়ার? এটা বোঝেন তো হিসাব? অঙ্ক ভালো পারা লাগবে ডাক্তার হতে গেলে, বলে ডাক্তার হতে গেলে অঙ্কও লাগে। কিন্তু মেডিকেল পড়ার সময় কিন্তু ম্যাথমেটিক্স বাধ্যতামূলক না, মজার জিনিস। কিন্তু ডাক্তারি বিষয়ে অনেক ম্যাথ লাগে, ক্যালকুলেশন লাগে, অনেক ক্যালকুলেশন লাগে। বিশেষত ডোজ হিসেব করতে গেলে যারা আইসিইউতে কাজ করে এদের প্রচুর ডোজ ক্যালকুলেশন লাগে। পেডিয়াট্রিক আইসিইউতে কাজ করে যারা, তাদের প্রচুর আইসিইউ ডোজ ক্যালকুলেশন লাগে। যারা আমরা কার্ডিয়াক সিসিউতে কাজ করি তাদের আমাদের প্রচুর ডোজ ক্যালকুলেশন লাগে। এটা কি বুঝাতে পারবেন কেউ আমাকে যা লিখছি? ওপরটা বুঝছেন? ওপরটা কি বুঝলেন বলেন তো আমার? হ্যাঁ, তার মানে একজনের ওজন যদি 60 কেজি হয় তাহলে সে মোটামুটি 1 গ্রাম 1 বার দিলে হবে, তাই তো? 6 × 12 না, 1200 মিলিগ্রাম। তার মানে এক ডোজে কতটুকু লাগবে? 1 গ্রাম করে দিলে হবে।
কিন্তু যার ওজন মনে করো ওরই 60 কেজি, তাহলে ওর যদি 60 কেজি আমরা 5000 দিয়ে গুণ করি, 50 দিয়ে গুণ করতে কত হবে? 3000 হবে। তা 3000 3 দিয়ে ভাগ করলে 1000 করে হয়, অথবা 4 দিয়ে ভাগ করলে 750 করে হয়। ক্লিয়ার তো সবাই? ক্লিয়ার কি না? যদি আমি প্রতি ডোজ হিসাব করি তাহলে 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দেবো। আর যদি বলি না আমি একবারে সব হিসাব করে নেবো, তখন 50 মিলিগ্রাম প্রতি কেজিতে হিসাব করবো, করে যা হবে তাকে আমি 4 দিয়ে ভাগ করে বা 3 দিয়ে ভাগ করে আমি হিসাব করে নেব। ক্লিয়ার হলো নাকি? না এখন সবাই বুঝতেছে না? এই সহজ মনে করেন একজনের ওজন 60 কেজি, তাহলে 60 গুণ 20 কত হয়? 1200 না? তা 1200 তো আমরা অত ভাঙাভাঙি করবো না, এটা 1 গ্রাম মনে করেন, 1 গ্রাম করে দেবো। 1 গ্রাম করে কতটুকু পরে? 3 ঘন্টা পর পর, সরি 3 ঘন্টা পর, 8 ঘন্টা পর পর, দিনে 3 বার। আর এটা যদি হয় তাহলে 60 গুণ 50, তাহলে কত হয়? 3000 না? 3000 মিলিগ্রাম। তার মানে এটার 3 দিয়ে ভাগ করলে কি 1 গ্রাম আসে না? এইটুকু সহজ যদি ম্যাথমেটিক্স না বোঝেন তাহলে হবে কি করে? এতটুকু না বুঝলে পারলে হবে কি করে? তবে প্যারাসিটামলের ডোজ আমরা যা ইউজুয়াল ডোজ হওয়ার কথা তা নিয়ে সবসময় দিনে অর্ধেক ডোজে দেই। কী করি? এই আমরা 1 গ্রাম 3 বেলা যদি আমরা দেই, রুগীরা দৌড় দেবে ভয়ে, এই জন্যই আমরা 500 3 বেলা দিই। ইউজুয়ালি দ্যাট নর্মাল ট্যাবলেট কত? 500 অথবা 625 পাওয়া যায়। এখন 1 গ্রামের ট্যাবলেটও আসছে, এইচ পাওয়ার বলে একটা ট্যাবলেট নিয়ে আসলে 1 গ্রাম করে স্কোয়ারে, এইচ পাওয়ার নিয়ে আসে 1 গ্রামে। হ্যাঁ 1 গ্রাম ট্যাবলেট আছে আপনার, যেমন হ্যাঁ দেওয়া যাবে না কেন? বুঝা গেল তো? অ্যাডাল্টের ডোজ। তাহলে এই এটা দিব। তারপর কি করবো? এর সাথে কোল্ড স্পঞ্জিং লাগবে। কি লাগবে? কোল্ড স্পঞ্জিং, মনে থাকে জানো? কোল্ড স্পঞ্জিং করতে হবে, তাই না? মাথায় পানি দিতে হবে, গোসল না কিন্তু। জ্বরের রুগীদের গোসল বন্ধ, জ্বরের রুগীতে গোসল বন্ধ, গোসল করা যাবে না। কিন্তু মাথায় পানি দিতে পারে, মাথা ধুয়ে দিতে পারবে, তারপরে যে জলপট্টি দেয় বলে এগুলো করতে পারবে। ঠিক আছে? এটার নাম হচ্ছে কোল্ড স্পঞ্জিং। কি নাম বললাম? কোল্ড স্পঞ্জিং। এরপরে আসি আমরা আসল চিকিৎসায়, যে কী রোগের কী অ্যান্টিবায়োটিক, তাই না? তাই তো? তাহলে আমাকে কারণ খুঁজতে হবে, সেই কারণ অনুযায়ী। যদি মনে করেন টিবি হয়, যদি টিবি ডায়াগনোসিস হয় তাহলে কী হবে? যদি টিবি হয় তাহলে অ্যান্টি টিবি ড্রাগস, তাই না? তাই তো? যদি টাইফয়েড হয় তার জন্য একরকম, যদি টাইফাস হয় তার জন্য একরকম, তাই তো? যদি ইউটিআই হয় তার জন্য একরকম, তাই তো? তাহলে আমরা 2-4টি শিখতে হবে। টাইফয়েড যদি হয়, অ্যান্টিটিবি ড্রাগ বুঝলেন তো? যক্ষা রোগের ওষুধ, এটা তো আপনাদের কিছু করা লাগবে না, আপনারা শুধু পাঠাই দেবেন যক্ষা ওই যে ব্রাকের সেন্টারগুলোতে, ওরা ওদের ওষুধ দিয়ে ঠিক মতো করে 6 মাস খাওয়াই দেবে, তাই না? বাড়ি বসে বসে খাওয়াবে। আর টাইফয়েডের জন্য যদি হয়, আমরা এখন খুব কমন রেজিমেন্ট কি? এজিথ্রোমাইসিন, সহজ বুদ্ধি। ঠিক আছে? এজিথ্রোমাইসিন, ঠিক আছে? কি বললাম আমরা? এজিথ্রোমাইসিন। কিন্তু টাইফয়েডের ড্রাগ অফ চয়েস যদি 1 নম্বর বলতে পারে সিপ্রোফ্লক্সিন, যদিও সিপ্রোফ্লক্সিন এখন আর ভালো কাজ করে না। ঠিক আছে? কতদিন? 3 দিন। সবাই 3 দিন দেয়, তাহলে কতদিন হবে? একেবারে 14 দিন, কন্টিনিউ ফর 14 days। কদিন? টাইফয়েডের জীবাণু খুব ছোট, কিন্তু ওর অ্যান্টিবায়োটিক অনেক দিন দেওয়া লাগে। কতদিন? আপনারা তো 3 দিন দিয়ে বসে থাকবেন। ওই দোকানদারের কাছে গিয়ে খায়, ওরা 3 দিন এজিথ্রোমাইসিন দিয়ে দেয়, 3টা এজিথ্রোমাইসিন দিয়ে দেয়, 3 দিন খাওয়া হতে ভালোই যাবে। গেলে কি হয়? পরের মাসে আবার জ্বর আসছে সেদিকে। তার মানে টাইফয়েডে যদি আমি সারাতে চাই, এজিথ্রোমাইসিন কদিন দিতে হবে? 14 দিন। হ্যাঁ 5টা করে। যদি আমি সেফিক্সিম দেই তাহলে 400 দিতে হবে। কত? সেফিক্সিম দিলে 400 দিতে হবে। সেফিক্সিম দিলে কী করতে হবে? 400 বিডি। এটাও 14 দিন। কদিন? যদি আমি ইঞ্জেকশন সেফট্রাক্সন দেই, ইঞ্জেকশন, এটা কতবার? 2 গ্রাম বিডি, 2 গ্রাম দিনে 2 বার।
দিনে 2 বার, এটাও 14 দিন। কদিন? 14 দিনের নিচে কোনো চিকিৎসা হবে না টাইফয়েড ফিভারে, মনে রেখে দিন। বোঝা যাচ্ছে? তাহলে আমার 3টা অপশন বলে দিচ্ছি কিন্তু আমরা এজিথ্রোমাইসিন বলছি, সেফিক্সিম বলছি, আর সেফট্রিয়াক্সন ইনজেকশন। সেফট্রিয়াক্সন ইনজেকশন দিলে কতক্ষণ দিতে হবে? 2 গ্রাম বিডি। একটা জিনিস ট্রিটমেন্ট জেনে রাখেন, আমি এখানে বলে দিই সাথে সাথে। আমরা 2 গ্রাম বিডি সেফট্রিয়াক্সন 2 গ্রাম বিডি, বিডি বুঝুন তো, বিআইডি, তাই তো? কোন কোন ডিজিজে দেবো? একটা হচ্ছে টাইফয়েড ফিভার, আরটা হচ্ছে মেনিনজাইটিস। মনে থাকে যেন, এই একমাত্র ডিজিজ এখানে 2 গ্রাম বিডি দেওয়া লাগে। 2 গ্রাম বিডি দেওয়া লাগে মেনিনজাইটিস এবং টাইফয়েড ফিভারে 2 গ্রাম করে বিডি দেওয়া লাগে। মনে থাকবে সবার? হ্যাঁ, 2 গ্রাম আইএম পাওয়া যায় কোন কোম্পানির? 2 গ্রামে আইএম নেই রে বাবা, 2 গ্রাম কোনো আইএম হয় না। ঠিক আছে, 2 গ্রাম এত বড় ইনজেকশন মাংসে দিলে এত বড় ফোড়া হয়ে যাবে পরের দিন, আর পাওয়া যাবে না তারে। ঠিক আছে, এটুকু বোঝা গেল তো সবার? সেফট্রিয়াক্সন ইনজেকশন যদি টাইফয়েড দেই, সেও 14 দিন দিতে হবে। যদি সেফিক্সিম দেই 14 দিন দিতে হবে। এজিথ্রোমাইসিন দেই 14 দিন দিতে হবে। মনে থাকবে না? বোঝা যাচ্ছে তো নাকি? ভালো লাগতেছে ক্লাসে নাকি? বাট ট্রিটমেন্টের কথা বলি খুব ভালো লাগে, এর আগে ভালো লাগে না। এর আগে সব তেতো, ওই যে বলেছি সবাই শুধু ওষুধ শিখতে চায়। কি ওষুধ বলেন? ম্যাজিক জিনিস বলে, ম্যাজিক, তাই না? ম্যাজিক সবাই শিখতে চায়, কিন্তু ম্যাজিক শিখতে গেলে তার আগে তেতোগুলো আর সেগুলো খাওয়া লাগে। এগুলো হচ্ছে মজা। এরপরে আছে টাইফাস। ঠিক আছে, এর সহজ চিকিৎসা ডক্সিসাইক্লিন। কি জিনিস? এরও এজিথ্রোমাইসিন দিয়ে কভার হয়, এজিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিন। এজিথ্রোমাইসিন or ডক্সিসাইক্লিন। এজিথ্রোমাইসিন আর ডক্সিসাইক্লিন। ঠিক আছে তো? হয়েছে না? 14 দিন না, 7 দিন। এর কদিন? 7 দিন। এজিথ্রোমাইসিন 500 ডেইলি করে 7 দিন, অথবা ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি করে 7 দিন। ডক্সিসাইক্লিন কত পাওয়া যায়? 100 মিলিগ্রাম পাওয়া যায়। 100 মিলিগ্রাম ডক্সিসাইক্লিন, 100 মিলিগ্রাম দিনে 2 বার, 7 দিন। ঠিক আছে? ঠিক আছে তো? ইউটিআই, ইউটিআইতে কী করি আমরা? সেবুলক্সিন কাজ করে। আচ্ছা, ইউটিআইতে ড্রাগ অফ চয়েস হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। কি বললাম? যদি সিপ্রোফ্লক্সাসিন এখন ভালো কাজ করে না, এখন সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে লিভোফ্লক্সাসিন। কি কাজ করে ভালো? লিভোফ্লক্সাসিন। সেবুলক্সিমে খুব কাজ কম করে লিভোফ্লক্সাসিন। আপনাদের জন্য সহজ করে দিলাম, কারণ লিভোফ্লক্সাসিনের দামেও কম। 1 বার ডোজ দিনে। কয়বার? 1 বার, 7 দিন দিবেন। 7 দিন লাগে না, 5 to 7 days। 5 to 7 days। তবে অধিকাংশ ইউটিআই এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সেজন্য ভালো একটা কালচার সেন্সিটিভ করে নেওয়া। বুঝলেন তো? কালচার সেন্সিটিভ, আমার ইউরিন ফর সিএস, একটা ইউরিন ফর সিএস করে নেওয়া বেটার, যদি লিভোফ্লক্সাসিন দিয়ে না কাজ হয়। কি বললাম? মনে করেন লিভোফ্লক্সাসিন খাওয়ালেন 5 দিন, খেয়ে প্রসাবে জ্বালা পোড়া কমছে না, আপনার চোখ বুঝে আর কিচ্ছু না করে একটা কালচার সেন্সিটিভ পাঠাবেন। কালচার করে যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ আছে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেবেন। বোঝা গেল আমার কথা? ঠিক আছে, আচ্ছা। তাহলে এইগুলো আমরা ইনফেকশনের গ্রুপে গেল। এরপর বাকি থাকলো ইনফ্লামেশন আর ম্যালিগন্যান্সি। তাহলে ইনফ্লামেশনের জন্য আপনাদের তেমন কিছু করার নেই, ম্যালিগন্যান্সির জন্যও কিছু করার নেই। ওটা ক্যান্সারের রোগী যারা আছে তারা দেখবে। আর রিউমাটয়েড যদি থাকে, ওই যে এসএলই বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, তখন রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসা লাগা লাগবে। কিন্তু আপনার ট্রিটমেন্ট দিতে পারবেন ইনফেকশন গ্রুপটা। কোন গ্রুপটা? ইনফেকশন গ্রুপটাতে। আমার কথা বোঝা গেল কি না? ম্যালিগন্যান্ট ক্যান্সার যদি হয়ে থাকে তখন ওরা দেখবে।
হ্যাঁ হ্যাঁ আমি তো সেটা বললাম রে বাবা, এখন আর এগুলো কাজ করে না, সেপুরোক্সিমিও কাজ করে না। হইলে তো তাহলে লিভোফ্লক্সিন বলতাম। কমন দেখবেন যত কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আছে, আমি গ্যারান্টি দিয়ে বললাম লিভোফ্লক্সিন প্রত্যেকটাই আছে। ঠিক আছে, এগুলো তো আমাদের অভিজ্ঞতা, বই পুস্তকে তো আছে অনেক কিছু। বই পুস্তকে বলতে ওই টাইমেথোপ্রিম দিয়ে চিকিৎসা করতে বলছে ইউটিআই। টাইমেথোপ্রিম তো এখন পাওয়া যায় না, ওই যে আগে ছিল না, কি যেন নাম, কট্টিম ডিএস পাওয়া যায় না, এই কট্টিম দিয়ে চিকিৎসা করতে বলে ইউটিআই। কিন্তু আমাদের দেশে কাজই করে না। আমাদের দেশে সিপ্রোফ্লক্সিন সেকেন্ড লাইন ট্র্যাক কাজই করে না, সেপুরোক্সিম কাজই করে না, বাধ্য হয়ে আমরা লিভোফ্লক্সিন গেছি। ঠিক আছে, এই জন্যে 5 দিন অ্যান্টিবায়োটিক যদি না কমে তখন আমরা কালচার সেন্সিটিভিটি যাবো। কালচার সেন্সিটিভ করে যেটা সেন্সিটিভ থাকবে সেই অনুযায়ী চিকিৎসা করবো। এবং দেখা গেছে অধিকাংশ লিভোফ্লক্সাসিন এবং নিনটোইনে স্যার আমরা নাইট্রোফুরানটোইন বলে একটা ড্রাগস আছে, সেগুলো সেন্সিটিভ থাকে, কারণ এগুলো তেমন ইউজ করে না। কারণ এই ওষুধগুলো, এই যে সিপ্রোফ্লক্সিন মানুষ দোকানে ওটিসি কিনে খায়, ডাক্তারের কাছে যাওয়া বাদ দেয়, ওরা নিজেরা কিনে খায়, যে কারণে এরা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, এবং দোকানদারও গেলে বলে আমার পয়সা দিলে, ওরা নিজেরা ওই সেপ্রোক্সিন দিয়ে দেয়, জ্বর আসছে এজিথ্রোমাইসিন দিয়ে দেয়, কিন্তু ডোজ তো তারা জানে না, তারা ওই 3 দিনে 3টা বড়ি দিয়ে দেয়, যে কারণে 1 মাস পরে 2 মাস পরে আবার সেই টাইফয়েড ফিভার আবার নতুন চলে আসে, পুনরায় চলে আসে। ক্লিয়ার সবার? তাহলে এই ধারণাগুলো যদি আমাদের মাথার মধ্যে থাকে, চিকিৎসা করতে সুবিধা হবে। আশা করি কাজে লাগবে ক্লাসটা। কারো কোনো আপত্তি আছে কি না? লেখালেখি বেশি হয়েছে না? খুব অল্প লেখাইছি, দেখেন আজকে বেশি লেখায়নি। ঠিক আছে, সবার কাজে লাগবে, কারণ এগুলো খুব কমনলি আমরা পাবো। ভালো থাকেন সবাই। হ্যাঁ, আবার দেখাবে না, আমি থাকবো বলছিলাম।